আসসালামু আলাইকুম। গল্পনাশ চ্যানেলের পক্ষ হতে আমি নেহা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শুনছিলেন শঙ্কর রচিত উপন্যাস কত অজানারে। আজ পর্ব 6। সুনন্দার সঙ্গে সাহেবের পরিচয় অনেক দিনের। সাহেব তখনও কলকাতা হাইকোর্টে ব্যারিস্টারি শুরু করেননি। শিলংয়ে শৈলবিহারে এসেছেন বিলেত থেকে সদ্য আগত কর্নেল সাহেব। শিলং পাহাড়ে প্রভাতী শীতের আমেজ তখনও বেশ রয়েছে, অন্ধকার ভালোভাবে কাটেনি। ঘোড়ার পিঠে চড়ে সামনে চড়াই ধরে সাহেব এগিয়ে যাচ্ছেন, অবাক হয়ে দেখছেন প্রকৃতির অপরূপ লীলা বৈচিত্র্য। হঠাৎই সেই প্রায় অন্ধকারে আরেকজন অশ্বারোহী রাস্তার উল্টো দিক থেকে এসে পড়লেন। সরু রাস্তা, সামনের অশ্বারোহীকে পথ ছেড়ে দেবার জন্য সাহেব ঘোড়া থেকে নেমে পড়লেন। ওদিকে অন্য লোকটিও পথ ছেড়ে দেবার জন্য ঘোড়া থেকে নেমে পড়েছেন। আলাপ জমে উঠল দুজনে। ইনি অসিত সেন, সুনন্দার বাবা। 6 ফিট লম্বা দেহ, প্রথম মহাযুদ্ধে সৈন্যদলে নাম লিখিয়েছিলেন। মুখে সর্বক্ষণ সিগারেট জ্বালিয়ে রাখেন। নেশার মধ্যে দুটি, শিকার ও ফুলবাগান। অসিত সেন খ্রিস্টান, তিনি ইঞ্জিনিয়ার। দুটি ছেলে এবং একটি মেয়েকে মনের মতো করে মানুষ করেছেন। ছেলেমেয়েরা ইতিমধ্যেই কয়েকবার বিলেত ঘুরে এসেছে। অসিত সেনের বিশ্বাস, ভারতীয় আদব কায়দা তার সন্তানরা যত কম শেখে ততই মঙ্গল। শ্রীমতী সেন বিদেশিনী, ফ্রান্সের মেয়ে। মেয়ের নামকরণে কিন্তু অসিত সেন ভারতীয় ধারা অনুসরণ করলেন। অডি, ফ্যান্সি বা বিউটি নয়, নাম রেখেছেন সুনন্দা। আশ্চর্য মেয়ে সুনন্দা। বয়স কত হবে? 10 কি 11। সে ঘোড়ায় চড়ে, সাঁতার কাটে, ভাইয়ের সঙ্গে ফুটবল খেলে, এমনকি বাবার সঙ্গে শিকারেও বের হয়। সদা চঞ্চল হাস্য মুখরা। ছোট্ট সুনন্দাকে সাহেব নিজের মেয়ের মতো স্নেহ করতেন। সকালে ঘোড়ায় পিঠে চড়ে দুজনে বার হতেন একসঙ্গে, ঘুরে আসতেন বেশ কয়েক মাইল। সেই যে আলাপ জমল, ক্রমশ তা আরো ঘনিষ্ঠ হলো। শিলং থেকে কলকাতা ফিরে এসে সাহেব সুনন্দা আর তার বাবাকে চিঠি লিখেছেন। তারা উত্তর দিয়েছে। বড়দিনের উৎসবে সাহেব সুনন্দা আর তার ভাইয়ের নামে পার্সেল পাঠিয়েছেন। সিনিয়র ক্যামব্রিজ শেষ করে সুনন্দা আর পড়ল না। মিউজিক ও ছবি আঁকার দিকে ইদানিং নজরটা তার বেশি পড়েছে। গৌহাটিতে থাকে ওরা, তবে মাঝে মাঝে কাজের জন্য অসিত সেনকে শিলং যেতে হয়। সেখানেও একটা বাংলো আছে, তাই ছেলেমেয়েরা প্রায় সঙ্গে যায়। কয়েক বছর পরে ইস্টারের ছুটিতে সাহেব আবার শিলং গিয়েছেন। অসিত সেন কিছুতেই হোটেলে থাকতে দেবেন না, জোর করে নিজের বাংলোতে সাহেবকে নিয়ে গিয়েছেন। তখন অবশ্য সাহেব আর মিলিটারিতে নেই, হাইকোর্টে ব্যারিস্টারি করেন। আরো কয়েক বছর পরে সাহেব সুনন্দার বিয়ের চিঠি পেলেন। অসিত সেন লিখেছেন, সুনন্দার রুচি ও পছন্দ ভালো। ছেলেটা উচ্চ বংশের বাঙালি খ্রিস্টান, নাগপুর প্রবাসী। বিয়েতে সাহেব যেতে পারেননি, কিন্তু লোক মারফত প্রচুর উপহার পাঠালেন। অসিত সেনকে লিখলেন, মেয়েকে সৎপাত্রে দিতে পেরেছ জেনে নিশ্চিন্ত হলাম। তারপর সুনন্দা নাগপুরে চলে গিয়েছে। সেখান থেকে মাঝে মাঝে সাহেবকে চিঠি লিখেছে। কলকাতায় যে বাড়িতে সাহেব তখন থাকতেন সেটা জনৈক উচ্চপদস্থ ইংরেজ কর্মচারীর সরকারি বাসভবন। গৃহস্বামী মিস্টার ফিলিপ নর্টন সাহেবের বহুদিনের পরিচিত। সাহেব বলছিলেন, এই বাড়িতেই সুনন্দাকে কয়েকটা দিন কাটিয়ে যেতে লিখলাম। সুনন্দা সানন্দে রাজি হলো। নাগপুরের একঘেয়েমি কাটাবার জন্য কলকাতা মন্দ নয়। সুনন্দা এলো, সঙ্গে তার স্বামী। মিস্টার ও মিসেস নর্টনের সঙ্গে সাহেব ওদের পরিচয় করিয়ে দিলেন। মিসেস নর্টন জিজ্ঞাসা করলেন, কতদিন থাকবে? সুনন্দা বললেন, আমার তো সপ্তাহ 3 থাকবার ইচ্ছা। উনি অবশ্য 3 দিনের মধ্যে চলে যাবেন। আপিসে ছুটি পাওনা নেই। মিস্টার নর্টনের ওখানে একটি লোক বসেছিলেন। সাহেব তাকে বেশ ভালোভাবে চেনেন। নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও তার সঙ্গে সুনন্দার পরিচয় করিয়ে দিতে হলো। এই ভদ্রলোকটির সমস্ত ইতিহাস সাহেব আমাকে বলেছিলেন। ভদ্রলোকের আসল নাম বলবো না, বাংলাদেশের অনেকেই তাকে চেনে ফেলতে পারেন। গত যুদ্ধের সময় কোনো অজ্ঞাত উপায়ে প্রচুর অর্থ এবং সেই সঙ্গে প্রচুর সুনাম তিনি জোগাড় করেছিলেন। মনে করা যাক তার নাম শৈলেন বৈরাগী। বহুকাল আগে নর্টন সাহেব এক মিশনারি বন্ধুর সঙ্গে দার্জিলিংয়ে বেড়াতে বেরিয়েছিলেন। তাদের এক প্রাথমিক স্কুলে একটা ছেলেকে তিনি দেখতে পান। কেন জানি না ছেলেটার প্রতি তার মায়া পড়ে গেল। কালো পাথরের মতো রং, কোকড়া কোকড়া চুল, আর বিস্মিত একজোড়া চোখ। খোঁজ নিয়ে জানতে পারলেন ছেলেটার বাবা ও মা চা বাগানের কুলি। বাপ মায়ের অনুমতি নিয়ে ছেলেটাকে খ্রিস্ট ধর্মে দীক্ষা দেবার ব্যবস্থা করলেন তিনি। দার্জিলিংয়ের বিনা পয়সার স্কুলে পড়ানো তার পছন্দ হলো না। একটু বড় হলেই দক্ষিণের এক কনভেন্টে তাকে পাঠিয়ে দিলেন। কনভেন্ট থেকে মিস্টার নর্টন বৈরাগীকে সোজা বিলেত পাঠালেন। কিন্তু পড়াশোনায় মন না দিয়ে
বৈরাগী সেখানকার ইউনিভার্সিটিতে মন দিয়ে টেনিস আর ক্রিকেট খেলে বেড়ালেন। কেবল মিস্টার নর্টনের ভয়ে তাকে সিভিল সার্ভিস পরীক্ষাতে বসতে হলো, এবং সেই পরীক্ষায় ফেল করা ছাত্রদের মধ্যে নিম্নতম স্থান দখল করার কৃতিত্ব অর্জন করলেন। পরীক্ষায় ফেল হয়ে বৈরাগী বিলেতের আদব কায়দা শিখতে মনস্থ করলেন। নাচ গান এবং মদ্যপানে অনেকটা ডক্টরেট পাওয়ার মতো যোগ্যতা নিয়ে বৈরাগী দেশে ফিরলেন। বহু চেষ্টায় মিস্টার নর্টন তার একটা চাকরি জোগাড় করলেন। ক্লাইভ স্ট্রিটে এক নামজাদা সওদাগরি অফিসে মোটা মাইনের চাকরি। বৈরাগীর গুণাবলী ক্রমশ কলকাতার উচ্চমহলে ছড়িয়ে পড়ল। চৌরঙ্গিতে এক ফ্ল্যাটে তিনি থাকেন। বৈরাগীর দৃষ্টি একদিকে খুবই উদার। রায় বাহাদুর, রাজা বাহাদুর এবং স্যারদের কন্যা থেকে আরম্ভ করে আপিসের টাইপ লননাদের ওপর পর্যন্ত তিনি সমান নজর রাখেন। একদিনের কথা, সাহেব কোর্ট থেকে ফিরছেন। তার গাড়িটা ভেতরে ঢোকবার সময় সামনে মালপত্র বোঝাই এক ট্যাক্সি দেখতে পেলেন। কয়েকজন চাকর বাকর তার চারদিকে ভিড় করে দাঁড়িয়ে রয়েছে। গাড়ি থেকে নেমে সাহেব এগিয়ে গেলেন। ট্যাক্সিতে দুজন ইংরেজ মহিলা বসে রয়েছেন। হাবভাবে বোঝা যায় এদেশে তাদের সদ্য পদার্পণ। মহিলাদের মধ্যে একজন বয়স্কা। তিনি আগ্রহের সঙ্গে জিজ্ঞাসা করলেন, এটা কি রাজকুমার বৈরাগীর প্যালেস? সাহেব আশ্চর্য হয়ে উত্তর দিলেন, যতদূর জানি বাড়ির মালিক ভারত সরকার, বর্তমানে মিস্টার ফিলিপ নর্টনের সরকারি বাসভবন। যুবতী মহিলাটি ভীত হয়ে উঠলেন। তার মুখটা কাগজের মতো সাদা দেখালো। অনুসন্ধানে জানা গেল তারা সদ্য বোম্বাই মেল থেকে নেমেছেন, আসছেন বিলেত থেকে। রাজকুমার বৈরাগীকে তারা জাহাজ থেকে টেলিগ্রাম করেন। আশা ছিল রাজকুমার স্টেশনে উপস্থিত থাকবে। আরও জানা গেল যুবতী মহিলাটি বৈরাগীর বাগদত্তা। বিয়ে করে পাকাপাকিভাবে ঘর বাঁধবার জন্যই তিনি এখানে এসেছেন। সাহেব ভদ্রমহিলাদের একটা হোটেলে থাকবার ব্যবস্থা করে দিলেন এবং বললেন বৈরাগীকে তিনি খবর পাঠাচ্ছেন হোটেলে দেখা করার জন্য। খবর পেয়ে বৈরাগী প্রথমে একটু ঘাবড়ে গিয়েছিলেন, কিন্তু সহজেই নিজেকে সামলে নিলেন। তারপর কয়েকদিন ছোটাছুটি করে ভদ্রমহিলাদের কি বোঝালেন ভগবান জানেন, কিন্তু মা ও মেয়েকে একদিন রুমাল নাড়তে নাড়তে বোম্বাই মেলে বিদায় নিতে দেখা গেল। বৈরাগীর আশ্চর্য আকর্ষণ শক্তি, অনেকটা সম্মোহনী শক্তির মতো। তার চারিত্রিক পরিচয় জেনেও অনেক মেয়ে তার পেছনে ছোটে, কিন্তু কে জানতো সুনন্দার মতো বুদ্ধিমতী মেয়েও সেই ভুল করবে। বৈরাগী ঘন ঘন যাতায়াত শুরু করলো। সুনন্দাও আজ এই ওসিলায়, কাল অন্য ওসিলায় দেরি করে ফিরত। সুনন্দার কথা সাহেব সরলভাবে বিশ্বাস করেছেন। তাছাড়া সুনন্দা যে পরিবেশে মানুষ হয়েছে সেখানে বিবাহিতা মহিলাদের অবাধ স্বাধীনতা। ঘটনার গুরুত্ব বোঝা গেল মাসখানেক পরে। অসিত সেন কলকাতায় সাহেবের সঙ্গে দেখা করতে এলেন। সেনের মুখ চিন্তাক্লিষ্ট, মনের কোণে উদ্বেগের উপস্থিতি সহজেই বোঝা যায়। অসিত সেন সাহেবকে অবাক করলেন। বললেন, নতুন বিয়েতে সুনন্দা নাকি মোটেই সুখী হয়নি। কলকাতা থেকে নাগপুর গিয়ে সে মাত্র 1 মাস ছিল, তারপর সোজা গৌহাটি ফিরে গিয়েছে। দুদিন পরে সুনন্দাও কলকাতায় এলো। সুনন্দা স্বামীর হাত থেকে মুক্তি পেতে চায়। সাহেব বোঝালেন, সুনন্দা, তোমার বয়স হয়েছে, কোনো সিদ্ধান্ত নেবার আগে ভালো করে ভেবে দেখো। সুনন্দা কিন্তু অবিচলিত। সে বললে, এই বিয়েটা একেবারে ভুল হয়ে গিয়েছে। আমার টেম্পারমেন্টের সঙ্গে মিস্টার বোসের মোটেই খাপ খায় না। আসলে লোকটা নির্জীব। যে স্বামীর মধ্যে প্রাণের চাঞ্চল্য নেই, উদ্দীপনা নেই, তার কাছে সুনন্দা জীবনটা নষ্ট হতে দেবে না। শিলং পাহাড়ের লীলা চঞ্চল ঝর্ণা কিছুতেই নাগপুরের এক বদ্ধ ডোবায় গিয়ে মিশতে পারে না। সুনন্দারা যে পরিবেশে মানুষ, সেখানে মা বাবারাও সন্তানের ব্যক্তিগত ব্যাপারে বিশেষ মাথা গলাতে সাহস করেন না। সাংসারিক ব্যাপারে অসিত সেনের মাথা খোলে না। সুনন্দা তার একমাত্র মেয়ে, তার জীবনে তিনি কণ্টকিত হতে চান না। সুনন্দা দেবীর কাহিনী এই পর্যন্তই একটানা শুনেছিলাম। দিনটা ছিল শনিবার। হাইকোর্ট ওই দিন বন্ধ থাকে। চা খেতে খেতে বিকেলে গল্প হচ্ছিল, কিন্তু আমার গল্প শোনায় বাধা পড়ল। বেয়ারা এসে বললে সাহেবের টেলিফোন এসেছে। টেলিফোনে কথাবার্তা শেষ করে সাহেব যখন ফিরলেন, তখন মনে হলো গল্পের সূক্ষ্ম তারটা যেন ছিঁড়ে গিয়েছে। তবুও জিজ্ঞাসা করলাম, তারপর? তারপর অসিত সেন আমাকে বললেন, আইনের দিকটা তোমাকেই সামলাতে হবে। সাহেব আবার বলতে আরম্ভ করলেন, আগেই বলেছি সুনন্দারা খ্রিস্টান। খ্রিস্টান আইনে ডাইভোর্স বা বিবাহ বিচ্ছেদ সম্ভব, তাই বলে ইচ্ছে করলেই অবশ্য বিবাহ বিচ্ছেদ হয় না।
এর মধ্যে অনেকগুলো অপরাধের প্রয়োজন। আমরা যাকে বলি ম্যাট্রিমোনিয়াল অফেন্স, বৈবাহিক অপরাধ। কোন কোন অপরাধে ডাইভোর্স সম্ভব ভারতীয় ডাইভোর্স আইনে লেখা আছে, নিশ্চয়ই জানো। আপনার কাছে শুনেছি কিছু কিছু। চরিত্রহীনতা এবং নিষ্ঠুরতা, এই দুটো অভিযোগই প্রধান। সাহেব একটু থামলেন, তারপরে আবার বললেন, কিন্তু এই নিষ্ঠুরতা কথাটা একটু গোলমেলে। দেশ, কাল, সমাজ ইত্যাদি ভেদের বিভিন্ন অর্থ। এমনকি যার উপর নিষ্ঠুরতা করা হচ্ছে তার দৃষ্টিভঙ্গির ওপরে অনেকটা নির্ভর করে। আমি বললাম, তা বটে, কেননা একবার আমাদের বাড়িতে পাশের বস্তিতে একটা লোক তার স্ত্রীকে মারছিল। আমরা রেগেমেগে লোকটাকে শিক্ষা দিতে ছুটে গেলাম। সেই স্ত্রী লোকটি স্বামীর সঙ্গে যোগ দিয়ে বললে, আমার স্বামী আমায় মারছে, তাতে পাড়ার লোকের মাথা ব্যথার কি আছে। শুনে সাহেব হাসলেন, বললেন, সব দেশের বস্তিতেই ওরকম হয়। তবে আমাদের দেশের উচ্চতর সমাজের নিষ্ঠুরতা বোধহয় ক্রমশ সূক্ষ্ম হতে সূক্ষ্মতর হচ্ছে। এটা মানসিক নিষ্ঠুরতার যুগ। স্বামী একটু বেঁকিয়ে কথা বললে কিংবা একলা সিনেমায় গেলে বেজায় আঘাত লাগে। আমি হাসতে যাচ্ছিলাম, সাহেব বললেন, হাসছো নাকি? এই তো সেদিনই ওদেশে একটা ডাইভোর্স হয়ে গেল, স্বামী রাত্রে ভয়ঙ্কর নাক ডাকান বলে। বিশেষজ্ঞ ডাক্তাররা সার্টিফিকেট দিয়েছেন, বেশি দিন এরকম নাক ডাকানো শুনলে স্ত্রীর স্নায়ুবিকার দেখা দিতে পারে। আমেরিকার এক ভদ্রলোক ঘড়িতে অ্যালার্ম দিয়ে ঘুমান, ভোর হলেই মিনিট 5 অ্যালার্ম বাজতে থাকে। স্ত্রী বললেন, ওসব চলবে না, অ্যালার্ম আমার ঘুমের মৌজ নষ্ট করে দেয়। সকালের দিকেই আমার একটু যা ঘুম আসে। স্বামী রাজি হন না। কয়েকদিনের মধ্যে ভদ্রমহিলা কোর্টে নিষ্ঠুরতার অভিযোগে বিবাহ বিচ্ছেদের মামলা করলেন। সুনন্দা স্বামীর বিরুদ্ধে কি অভিযোগ আনলেন? নিষ্ঠুরতার অভিযোগ, অবশ্য নাক ডাকানো বা অ্যালার্ম ঘড়ি রাখার মতো অভিযোগ নয়। ভেবেচিন্তে সে আমাকে যা বলল সেগুলোই সাজিয়ে গুছিয়ে কোর্টে ফাইল করা হলো। তারপর নাগপুরের বর কিন্তু আত্মপক্ষ সমর্থন করলেন না। কেন করেননি বলতে পারবো না, তবে সম্ভবত যে মেয়ে স্বেচ্ছায় স্বামীর ঘর করতে চায় না তাকে তিনি বেঁধে রাখতে চাননি। সুনন্দার মামলার খুঁটিনাটি নিয়ে আলোচনা করে লাভ নেই। আইন ও ঘটনার মারপ্যাচে সুনন্দাই জিতে গেল। হাইকোর্ট ডিক্রি দিলেন, তুমি মুক্ত। নাগপুরের সেই ছেলেটি যাকে তুমি একদিন লজ্জাবনত চোখে স্বামী রূপে গ্রহণ করে চার্চ থেকে বেরিয়ে এসেছিলে, সে এখন আর তোমার স্বামী নয়। অসিত সেন স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন। তার অনুরোধ রক্ষা করতে পেরেছি বলে আমিও আনন্দিত হলাম। মামলা জিতবার পর সুনন্দা কয়েকবার কলকাতায় এসেছে, কিন্তু হোটেলে উঠেছে, আমার ফ্ল্যাটে আর থাকেনি। তো একবার আমার সঙ্গে দেখা না করেই গৌহাটি ফিরে গিয়েছে, এমন খবরও আমার কানে এসেছে। 6 মাসের মধ্যে বৈরাগী 3বার শিলং পাড়ি দিয়েছে। আমার সঙ্গে মিস্টার নর্টনের ফ্ল্যাটে তার 2-1বার দেখা হয়েছিল, কিন্তু শিলং প্রসঙ্গে সে একেবারে চেপে গিয়েছিল। কিছুদিন পরে একটা চিঠি পেলাম, সুনন্দা লিখেছে সে নাকি আবার বিয়ে করেছে। এতদিনে সে তার মনের মতো পার্টনার পেয়েছে। তার নাম শৈলেন বৈরাগী। দুজনের প্রথম পরিচয় আমার মাধ্যমেই হয়েছিল, সুতরাং একটা স্পেশাল কেক আমার পাওনা। অসিত সেনও সঙ্গে একটা চিঠি পাঠিয়েছিলেন। এই বিয়েতে তিনি এবং মিসেস সেন খুশি হয়েছেন এটা জেনে আমিও আশ্বস্ত হয়েছিলাম, কেননা বৈরাগী সম্বন্ধে অনেক কিছুই অসিত সেন আমার কাছে একবার শুনেছিলেন। যা করবার তারা জেনে শুনেই করেছেন। চৌরঙ্গিতে বৈরাগীর যে ফ্ল্যাটটা ছিল, সুনন্দা বিয়ের পর সেইখানেই উঠল। একদিন ডিনারে দুজনকে নিমন্ত্রণ করেছিলাম। সুনন্দাও একদিন আমাকে ওদের ফ্ল্যাটে নিমন্ত্রণ করলো। ফ্ল্যাটটা মন্দ নয়, ফার্নিচারগুলি সুরুচির পরিচায়ক। তাছাড়া মিস্টার নর্টন অবসর নিয়ে বিলেতে যাবার আগে বৈরাগীকে কিছু দামি ফার্নিচার দিয়ে গিয়েছিলেন। সুনন্দা সেগুলি দিয়েই সুন্দর করে সাজিয়েছিল। 1 বছরের বেশি কিছু সুনন্দা ওই ফ্ল্যাটে ছিল। মধ্যিখানে কয়েক মাস মোটেই তার সঙ্গে দেখা হয়নি। একদিন তার বাড়িতে টেলিফোন করলাম, সুনন্দাই টেলিফোন ধরেছিল। সে তখন সন্তান সম্ভবা, বাড়ি থেকে বেরোতে চায় না। তাই অন্য খবর টবর কেমন জিজ্ঞাসা করলাম। সুনন্দা বললে, এই একই রকম। মাসখানেক পরে আবার টেলিফোন করতে গিয়ে একেবারে নতুন গলা শুনতে পেলাম। কাকে চাই? সুনন্দা বৈরাগীকে একটু দিন। উত্তর এলো, তারা তো এ মাসের গোড়াতেই কলকাতা ছেড়ে চলে গিয়েছেন। এ ফ্ল্যাটে আমরা নতুন এসেছি। যতদূর জানি মিস্টার বৈরাগী অন্য কোথাও ভালো চাকরি পেয়েছেন। এরপর বেশ কয়েক বছর কেটে গেল।
হাইকোর্টে আমার কাজ এত বেড়ে গেল যে বন্ধুবান্ধবদের বিশেষ খবরাখবর নেওয়া সম্ভব হয়নি। কাজের চাপের মধ্যে একবার অসিত সেনকে সুনন্দার সংবাদ জানতে চেয়ে চিঠি লিখেছিলাম, কিন্তু উত্তর পাইনি। বলতে লজ্জা নেই, সুনন্দাকে নানান কাজের মধ্যে প্রায় ভুলে গিয়েছিলাম। হঠাৎ একদিন সকালে টেলিফোন বেজে উঠল। সুনন্দা কথা কইছে, দেখা করতে চায় সে, খুব জরুরি প্রয়োজন। সুনন্দা এলো। এ কোন সুনন্দা? কি অবস্থা হয়েছে তার! চোখের কোণে কালি, রক্তহীন পাণ্ডুর মুখ, শরীরের বাঁধনি ভেঙে গিয়েছে, কঙ্কালসার চেহারা। চমকে উঠেছিলাম। এ কি সেই সুনন্দা যে একদিন শিলংয়ে টকবগিয়ে ঘোড়া ছোটাতো? এ কি সেই সুনন্দা যে শিকারে বার হতো? কেমন আছো জিজ্ঞাসা করলাম। সুনন্দা ম্লান হাসলো। অসুখ হয়েছিল নাকি? একদম চেনা যায় না যে। আবারও ম্লান হাসলো, কোনো উত্তর দিল না। বাবার খবর কি? অনেকদিন তার কোনো সংবাদ পাইনি। সুনন্দা মুখ নিচু করলে। বাবার অবস্থা নাই বা বললাম। আলোক ও অসীম দুজনেই ফ্রন্টে। মা বছরখানেক আগে মারা গিয়েছেন। কোনো কথা বলতে পারলাম না। সুনন্দা ফুপিয়ে উঠল। আপনার কাছে আবার আসতে হলো। যাতে না আসতে হয় তার জন্য ভগবানের কাছে প্রতিদিন প্রার্থনা করেছি। 5 বছর মুখ বুজে সহ্য করেছি, কিন্তু আর পারছি না। তার মাথায় হাত রাখলাম। সুনন্দা, কি হয়েছে? আমার কাছে আসতে লজ্জা কিসের? তোমার কথা কিছু বুঝতে পারছি না সুনন্দা। লক্ষ্মীটি, ভালো করে সমস্ত বলো। সে চোখ মুছল। তখন আপনার কথা না শুনে যা ভুল করেছি। ভুল তো মানুষ মাত্রই করে সুনন্দা, সুতরাং তার জন্য দুঃখ করে লাভ নেই। সুনন্দার 5 বছরের ইতিহাস শুনলাম সেদিন। তারা ইচ্ছে করে কলকাতা ছাড়েনি। চারিদিকে বৈরাগীর দেনা। ছোট আদালত থেকে প্রায়ই আপিসের মাইনে কোর্টে জমা দেবার হুকুম আসে। কোম্পানি এসব সহ্য করবে কেন? চাকরি গেল। রাঁচিতে সামান্য একটা চাকরি মিলল, কিন্তু মদের বিল দিতেই সব চলে যায়। সুনন্দার প্রতি বৈরাগীর মোহভঙ্গ হয়েছে। খোলাখুলি সে বলে দিয়েছে, তুমি যেতে পারো, কোনো প্রয়োজন নেই তোমার। সুনন্দার চোখে অন্ধকার দেখে। ভবিষ্যতের কথা চিন্তা করে সে শিউরে ওঠে। স্ত্রীর প্রতি ভালোবাসা না থাকলেও বৈরাগী প্রতি বছর অনাকাঙ্ক্ষিত সন্তান ডেকে আনছেন। একে একে ওরা 4 জন এলো। এদিকে পাওনাদারদের ভয় মিস্টার বৈরাগী রাঁচি ছাড়ে মাদ্রাজে হাজির হলেন। সেখানকার বাজারেও বেশ কিছু দেনা বাঁধিয়ে অবশেষে রেঙ্গুনের পথে পাড়ি দিলেন। স্ত্রী পুত্র মাদ্রাজে পড়ে রইল। যাবার আগে প্রতিশ্রুতি দিয়ে গেলেন, টাকার ভাবনা নেই, বড় চাকরি পেয়েছি, মাসে মাসে টাকা পাঠাবো। সুনন্দার নিজের যা কিছু সঞ্চয় ছিল, যাবার আগে জাহাজের খরচের ওসিলায় তা হস্তগত করতেও মিস্টার বৈরাগী ভোলেননি। রেঙ্গুন থেকে একটা পয়সাও আসেনি। কিছুদিন পরে খবর এলো বৈরাগী সাহেব রেঙ্গুনে যাননি, গোপনে কলকাতাতেই আবার আড্ডা কেড়েছেন। সুনন্দার কান্না আর বাধা মানল না। আমি মুক্তি চাই। বছরখানেক আগেও একদিন সুনন্দা এরকম মুক্তি চেয়েছিল। সেদিনের সুনন্দা ছিল সত্যই মুক্ত, কোনো দায়িত্ব ছিল না তার। আজ সে 4টি সন্তানের জননী, তবু সে মুক্তি চায়, জীবনে বাঁচার মতো বাঁচতে চায়। শোকে মুহ্যমান অসিত সেন চিঠি লিখলেন, আমার দুর্ভাগ্য, মেয়েটাকে সুখী দেখতে পারলাম না। শয়তানটার হাত থেকে সুনন্দাকে বাঁচাতেই হবে। তোমার কাছে বোধ করি আমার এই শেষ অনুরোধ। আবার মামলা শুরু হলো, বিবাহ বিচ্ছেদের মামলা। এবারের অভিযোগ আগেকার মতোই, নিষ্ঠুরতা। সুনন্দাকে কোর্টে দাঁড়াতে হলো। 4টি নাবালক শিশুকেও বিচারকের সামনে আনতে হলো। জজকে আইন দেখালাম, সাক্ষী তো আছেই। কাগজের রিপোর্টাররা তাদের পাঠকদের জন্য মন মতো খবর জোগাড় করলেন। সুনন্দা আবার মুক্তি পেল। জীবনের অন্তহীন যাত্রাপথে আবারও একাকী যাত্রা শুরুর অনুমতি পেল। তারপর গল্পের ঝোঁকে আমি জিজ্ঞাসা করে বসলাম। নিস্পৃহভাবে হাসলেন সাহেব। জীবনে এত দেখেছেন তিনি, এখন সহজে আশ্চর্য হন না। বললেন, সুনন্দারা এমন মেয়ে যারা বারবার আঘাত পেয়েও হতোদ্যম হয় না। বারবার তারা ঝড়ের মাঝেও জীবন পদ্মের পাপড়িগুলো মেলে ধরতে চায়, রূপ রস গন্ধে ভরা জীবনের স্বাদ পেতে চায়। সুনন্দাকে ভাগ্যবতী বলবো,
কিছুদিনের মধ্যেই এক বিপত্নিক ইংরেজ তাকে বিয়ে করলো, রবার্ট উইলসন। সুনন্দাকে ভালোবাসে, তাকে সুখী করতে চায়। সুনন্দা আবারও পুরোনো দিনের সুনন্দার মতোই টেনিস খেলে, মোটর ড্রাইভ করে। আশা করি সাগর পাড়েও তেমনি পূর্ণ আনন্দেই সে কাটাবে। এই গল্প সাহেবের কাছে অনেক দিন আগে শুনেছিলাম। যুদ্ধের সময় মিস্টার বৈরাগী প্রচুর অর্থ উপার্জন করেছিলেন। এখন তিনি প্রখ্যাত ব্যক্তি, তার নাম প্রায় কাগজে দেখি। পণপ্রথা নিবারণ, স্ত্রী শিক্ষাদান, নারী ও শিশু মঙ্গল, বিভিন্ন সমাজসেবামূলক কাজে তার খ্যাতি দিক দিগন্ত পরিব্যাপ্ত। খবরের কাগজে প্রকাশিত তার ছবি আজও আমাকে মাঝে মাঝে বিদেশবাসিনী সুনন্দার কথা মনে করিয়ে দেয়। চোখ আর কান, দেখা আর শোনা, দুই থেকেই শিখছি। চোখ দিয়ে দেখছি নতুন মক্কেল, নতুন অ্যাটর্নি, নতুন ব্যারিস্টার, আর কান দিয়ে শুনছি নতুন নতুন কাহিনী। শোকাদা নাকি আগে এত গল্প বলতেন না, আমাকে কেমন একটু সোনাজোরে দেখছেন। অন্তত অর্জুন বাবু তাই বলেন, তাই একটু ধরলেই গল্প বলতে আরম্ভ করেন। কিন্তু আরো অনেক বেশি শুনেছি এবং জেনেছি সাহেবের কাছ থেকে। সাহেবও আমি, এক ব্যারিস্টার ও তার বাবু। কিন্তু যখন তিনি গল্প করতে আরম্ভ করেন, সম্বন্ধটা খেয়াল থাকে না, আর গল্পের বিষয়বস্তু সবসময় হাইকোর্টকে কেন্দ্র করে পড়ে থাকে না, মাঝে মাঝে অনেক দূরে সরে যায়। তিনি বর্ণনা করেন এই কলকাতা কেমন ছিল জব চার্নকের সময়, কেমন মেজাজি লোক ছিলেন স্যার ফিলিপ ফ্রান্সিস, কেমন ছিলেন ওয়ারেন হেস্টিংস। ছুটির দিন ভোরবেলায় হয়তো আমাকে নিয়ে কবরখানা দেখাতে বেরিয়ে পড়লেন। সেন্ট জনস চার্চের পেছনে শতাব্দী প্রাচীন সমাধিক্ষেত্র থেকে আরম্ভ করে পার্ক স্ট্রিটের অতি আধুনিক সমাধিক্ষেত্র পর্যন্ত আমরা গিয়েছি। সেন্ট জনে কেউ নেই, শ্যাওলা পড়েছে কবরে, আর পার্ক স্ট্রিটে সদ্য আনা এক কফিনকে ঘিরে কয়েকটি ভদ্রমহিলা ফুপিয়ে কাঁদছেন। কখনো সাহেব বলেছেন, চলো তোমাদের কালীঘাট দেখে আসি। কতদিন কলকাতায় রয়েছি, অথচ মাত্র একবার গিয়েছি সেখানে। কালী দর্শন করে ফেরার পথে প্রাচীনকালের ইংরেজদের যুদ্ধ জিতে এখানে পুজো দিতে আসার গল্প তার কাছে শুনেছি। এই কলকাতা শহরের ওপর কেমন একটা আত্মীয়তার টান আছে সাহেবের, সেটা বেশ বুঝতে পারি। অবশ্য ভালোবাসাটা সমগ্র ভারতবর্ষের ওপর। বিভূতি তার মুখেই শুনেছিলাম, সাহেব এই দেশকে নিজের দেশ করে নিয়েছেন। এই দেশেতে জন্ম না হলেও এই দেশেতে জীবনের শেষ কটা দিন কাটিয়ে এখানেই মরতে চান তিনি। এই কলকাতার সঙ্গে আমাদের পরিবারের অনেক দিনের পরিচয়, সাহেবই বলেছিলেন একদিন। তাই নাকি? জানতাম না তো। বলতে গেলে এ শহরের গোড়াপত্তন থেকেই আমাদের বংশের কেউ না কেউ জড়িয়ে আছে। একজন ছিলেন ফোর্ট উইলিয়ামের গভর্নর, তারপর অনেকদিন পরে আরেকজন হেস্টিংসের পরিষদ সভ্য হয়ে এলেন। প্রচুর অর্থ রোজগার করেছিলেন তিনি। কি উপায়ে সেটা নিশ্চয়ই তোমাকে বুঝিয়ে বলতে হবে না। এদেশের নবাবদের দেখে দেখে তারাও এক একটা নবাব বনে গিয়েছিলেন। খিদিরপুরে তিনি যে বাড়িটা করেছিলেন সেটা অনেক রাজপ্রাসাদকেও লজ্জা দিত। নদীতে বইত তার ময়ূর পক্ষী, বিকেলে তিনি গঙ্গার শোভা দেখতে বেরোতেন। বাদীরা করতো সেবা, বাইজিরা গান গাইতো, আর মাঝে মাঝে বসতো জুয়ার আসর। বড় বড় চাইরা আসতেন সেই আড্ডায়। সারা রাত ধরে চলতো খেলা। এক রাতে নাকি তিনি কয়েক লাখ টাকা হারিয়ে গিয়েছিলেন, কিন্তু কুছ পরোয়া নেই। বিলেতে ফিরে গিয়ে বড় বড় লর্ডদের সঙ্গে পাল্লা দিয়ে তিনি যে প্রাসাদ নির্মাণ করেছিলেন, বহু লোক তা দেখতে আসতো। আর সে যুগের সেরা চিত্রকার স্যার জোসুয়া রেনল্ডসকে দিয়ে নিজের তৈলচিত্র আঁকিয়েছিলেন। তার স্বভাবটা ছিল আরব্য উপন্যাসের আবু হাসানের মতো। বড় ডিনার পার্টিতে তিনি লোকদের নিমন্ত্রণ করে পাঠাতেন। শুধু তাই নয়, ঘোড়ার গাড়িওয়ালাদের সঙ্গে তার ব্যবস্থা ছিল। রাস্তা থেকে তারা গেস্টদের ধরে নিয়ে আসতেন এবং ইন্ডিয়া ফেরত বাড়ির মালিক চিৎকার করতেন, অর্ধ গাড়ি গেস্ট মাংতা। শেষ পর্যন্ত কিন্তু জুয়াতে সব গেল, বাড়ি গাড়ি সব খুইয়ে প্রায় পথে নামবার অবস্থা। বংশধরদের জন্য কেবল রেখে গেলেন স্যার জোসুয়ার একা ছবিটা। সে ছবি এখন বিলেতের জাতীয় আর্ট গ্যালারিতে আছে। এরপরেও আরো অনেকে এসেছেন, তবে ইতিহাসের নাম রেখে যাওয়ার মতো আর কেউ নেই। এসব গল্প সাধারণত ছুটির দিনে হয়। ছুটির দিনে আমাকে প্রায় যেতে হয়। রবিবারের জন্য অনেক কাজ পড়ে থাকে, বিশেষ করে বাইরের লোকজনদের চিঠিপত্র লেখা, আগামী সপ্তাহের কেসগুলোর কাগজপত্র তৈরি করে রাখা, এগুলো অন্যদিন হয়ে ওঠে না। এমনই এক রবিবারের রৌদ্র ছড়া সকালে সাহেব ঘড়ির দিকে তাকালেন। সবেমাত্র 9টা। লনে গাছের তলায় শরতের স্নিগ্ধ রোদ যেখানে উঁকি মারছে, তার খুব কাছেই আমরা সামনাসামনি বসে রয়েছি। সবুজ বেতের চেয়ারের সঙ্গে সবুজ ঘাসের রং এক হয়ে গিয়েছে।
কয়েকখানা চিঠি টাইপ করেছি। দূরে একটা গাছের আড়াল থেকে একটা নাম না জানা পাখি মাঝে মাঝে ডেকে উঠছে। সাহেব হঠাৎ বললেন, মানুষের রসবোধ সবচেয়ে কম, না হলে পাখির তালে তালে সূর্য যখন শিশিরের সঙ্গে খেলা করছে তখন তুমি আর আমি আকার গদ্যের মতো কাজ করে চলি কেন? তারপর তিনি পেনের মুখটা বন্ধ করলেন। ছুটির দিনে বেশি কাজ ভালো নয়, এখন বরং গল্প করি। আমি আনন্দে সায় দিয়ে টাইপরাইটার বন্ধ করলাম। কাজে ফাঁকি দিচ্ছে একথা আবার কাউকে বলে দিও না। কানের কাছে মুখ এনে কপট গাম্ভীর্যের সঙ্গে সাহেব বললেন। আমি হেসে ফেলি। সাহেব বললেন, ভাবে মনে হচ্ছে তুমি বিনা ঘুষে রাজি নও। বেশ, বিপদে যখন পড়েছি তখন ঘুষ তো দেবই। কি ঘুষ চাও বলো, অরেঞ্জ না লাইম স্কোয়াশ? দুই সমান, তবে অরেঞ্জ স্কোয়াশ শুধু খেতেই ভালো নয়, দেখতেও চমৎকার। বাহ, এই না হলে বাঙালির বুদ্ধি, একসঙ্গে রসনা ও চক্ষু পরিতৃপ্তির ব্যবস্থা। এমন বুদ্ধিমত্তার জন্য তোমার তো একটা প্রাইজ পাওয়া উচিত। প্রাইজটা হলো আজকের লাঞ্চ। আমি বললাম, না না, লাঞ্চের দরকার নেই, কাজ শেষ হলেই বাড়ি চলে যাব। চোখ বুজে ঘাড়টা নেড়ে সাহেব শুদ্ধ ভাষায় বললেন, কি জিনিস হারাইতেছেন আপনি জানেন না? ভুলে যাচ্ছেন যে ইস্ট বেঙ্গলের রান্না চীনের রান্নার সঙ্গে পাল্লা দেয়, আর আমাদের ক্লাবের কুক সে তো এসেছেন ইস্ট বেঙ্গলের চট্টগ্রাম থেকে। বেয়ারা অরেঞ্জ স্কোয়াশ রেখে গেলেন। গ্লাসে চুমুক দিয়ে বললাম, ঘুষ নেওয়া কিন্তু অপরাধ, জেল পর্যন্ত হতে পারে। কপট গাম্ভীর্যের সঙ্গে সাহেব বললেন, সেজন্য ভাবনা নেই। জেল দিতে হলে প্রথমে কোর্টে যেতে হবে, সেখানে আসামি পক্ষ সমর্থন করবেন এমন একজন ব্যারিস্টার যিনি বর্তমানে তোমার সামনেই বসে রয়েছেন। মনটা আজ হালকা রয়েছে বুঝতে পারলাম, তাই আমার সাহস যেন আরো বেড়ে গেল। পরিহাস ছলে বললাম, সে তো সম্ভব হবে না, ঘুষদাতাকেও তো পুলিশ সাক্ষী হিসেবে কাঠগড়ায় তুলবে। হেসে উঠলেন সাহেব। বাহ, চমৎকার, ব্যারিস্টারের বাবুর মতোই কথা হয়েছে। আইন টাইন বেশ ভালো শিখে যাচ্ছ তুমি। এরপরে আলোচনাটা ফৌজদারি মামলাকে কেন্দ্র করেই চলতে লাগলো। একটু পরে ইংল্যান্ডের ক্রিমিনাল কেসের বিচার পদ্ধতির কথা উঠল। সাহেব বললেন, ফৌজদারি কেসে নাকি বিলেতের সঙ্গে এখানকার অনেক তফাৎ। আমার নিজের অভিজ্ঞতা থেকেই বলি, লন্ডনে আমি যে ব্যারিস্টারের কাছে কাজ শিখেছিলাম তিনি ফৌজদারি মামলায় প্রথিতযশা। বহু চাঞ্চল্যকর মামলায় আসামিদের খালাস করে তিনি খ্যাতি অর্জন করেছিলেন। অ্যাটর্নিরা মক্কেলের সঙ্গে যখন তার চেম্বারে আসতেন তখন তিনি গম্ভীরভাবে বলতেন, আজ কাগজপত্র রেখে যান, আগামীকাল সন্ধ্যায় আসবেন। পরদিন অ্যাটর্নি আর তার জামিনে মুক্ত মক্কেল হাজির হলে ব্রিফের লাল ফিতেটা খুলতে খুলতে তিনি বলতেন, আপনার নথিপত্র মনোযোগ দিয়ে পড়েছি। পুলিশের অভিযোগের বিরুদ্ধে আত্মপক্ষ সমর্থনে আপনার কি বলার আছে? কলকাতায় ব্যারিস্টারি আরম্ভ করার কিছুদিন পরেই এক অ্যাটর্নি মক্কেল সহ আমার কাছে এলেন। ফৌজদারি মামলা। গুরুকে অনুসরণ করে আমিও অ্যাটর্নিকে পরের দিন দেখা করতে বললাম। দ্বিতীয় দিন তারা চেম্বারে এলে খুব গম্ভীরভাবে বললাম, কাগজপত্র তো সব দেখেছি, পুলিশের অভিযোগও পড়লাম, এখন এর বিরুদ্ধে আপনারা কি বলতে চান? সঙ্গে সঙ্গে অ্যাটর্নি ও মক্কেল আতকে উঠে পরস্পরের মুখ চাওয়াচাই করতে লাগলেন। একটু পরে অ্যাটর্নি বিরক্তভাবে বললেন, আগে সেটাই যদি জানবো তাহলে আপনার কাছে আসলাম কেন? আসামির বক্তব্য, অর্থাৎ খুনের সময় আসামি কোথায় ছিল, নিহত ব্যক্তির সঙ্গে তার কতখানি পরিচয় থাকা উচিত, সেসব তো আপনাকেই ঠিক করতে হবে। অনেকদিন পরে কথা প্রসঙ্গে হাইকোর্টের একজন ইংরেজ বিচারপতিকে এই গল্পটা বলেছিলাম। বিচারপতি শুনে বললেন, আমি কিন্তু আরো লজ্জায় পড়েছিলাম। তখন পেশোয়ারে নতুন জজ হয়েছি। খুন ডাকাতি রাহাজানি প্রভৃতি মামলায় পেশোয়ার বোধহয় ভারতবর্ষের 1 নম্বর হাইকোর্ট। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এখানে কৃতি আইনজ্ঞের সংখ্যা খুবই কম। কৌতূহল বশবর্তী হয়ে একদিন ওখানকার অ্যাডভোকেট জেনারেলকে কারণ জিজ্ঞাসা করলাম। অ্যাডভোকেট জেনারেল প্রথমে উত্তরটিতে সংকোচ বোধ করছিলেন, শেষে বললেন, এর কারণ অতি জটিল। আসল ব্যাপারটা হলো এদেশের খুনি ডাকাত এবং আসামিরা দেখেছে যে বড় উকিল এবং ব্যারিস্টারের পেছনে টাকা খরচ করা অপেক্ষা জুরিদের দিকে নজর দিলে খরচও কম হয়, অথচ দ্রুত ও নিশ্চিত ফল লাভ। আমি আগ্রহের সঙ্গে শুনে যাচ্ছিলাম। অরেঞ্জ স্কোয়াশে আরেকটা চুমুক লাগিয়ে সাহেব বললেন, দেখো, এই জুরিদের নিয়ে সব দেশেই গন্ডগোল। এমনকি ইংল্যান্ডে পর্যন্ত মাঝে মাঝে কথা ওঠে জুরির বিচারে কিছু লাভ হয় কিনা। তাছাড়াও অসততার অভিযোগ মাঝে মাঝে হলেও যে একেবারে শোনা যায় না তা কিন্তু নয়। তবে হ্যাঁ,
সততা সম্বন্ধে চীন দেশের জুরিদের বেজায় সুনাম। বলা বাহুল্য ঘটনাটা চিয়াং কাইশেকি আমলের। সাহেব অরেঞ্জ স্কোয়াশে আরেকটা চুমুক দিয়ে বলতে লাগলেন, চীনা জুরিরা সোজাসুজি কোনো বেআইনি অর্থ নেন না। তবে প্রথম দিকে মামলা শেষে যখন জুরি আদালত থেকে বার হবেন, তখন রাস্তার উল্টো দিক থেকে মস্ত এক ছাতা নিয়ে অন্য একজন লোককে আসতে দেখা যাবে। এই ছাতা জুরিবাবুর সিগন্যাল। জুরি জিজ্ঞাসা করবেন, মশাই আপনি কি পাগল? এই চমৎকার শুকনো দিনে ছাতা নিয়ে বেরিয়েছেন? ছাতাওয়ালা সঙ্গে সঙ্গে উত্তর দেবে, না মশাই, অত বোকা আমি নই। আমি আবহাওয়া ব্যাপারে পণ্ডিত লোক। এখনই 5 মিনিটের মধ্যে বৃষ্টি হবে, সেই জন্যই ছাতা নিয়ে বেরিয়েছি। বিশ্বাস না হয় বাজি লড়ে যান, $5000। জুরিবাবুও বাজি লড়ে যান। 5 মিনিটের মধ্যে কোথায় বৃষ্টি? ছাতাওয়ালা আর চোখে অর্থপূর্ণ দৃষ্টি হেনে $5000 জুরির হাতে তুলে দিয়ে চলে যান। চীনা আসামিদের বুদ্ধির তো প্রশংসা করতে হবে, আমি বললাম। আলোচনা ঘুরে ঘুরে জুরি থেকে সাক্ষীতে হাজির হলো। এদেশের এক শ্রেণীর সাক্ষীদেরও সুনামের অভাব নেই। টাকার পরিমাণ অনুযায়ী তারা ঠিক করে কোন পক্ষে সাক্ষ্য দেবে। সাহেব বলতে লাগলেন, তখন স্বদেশী বোমার যুগ। আলিপুর কোর্টে জজরা খুব সন্ত্রস্ত হয়ে খাসকামরা থেকে আদালত ঘরে যান। ইতিপূর্বে এই পথেই একজন জজের ওপর বোমা ছোড়া হয়েছিল। খাসকামরা থেকে বেরিয়ে একদিন সকালে জনৈক জজ সাহেব দেখলেন পথে একটি লোক দাঁড়িয়ে রয়েছে। লোকটা 2 হাতি চাদরের ভেতরে। জজ সাহেব মনে মনে যে ভয় পেলেন না এমন নয়, তবুও যথাসম্ভব সাহস সঞ্চয় করে এগিয়ে এসে জিজ্ঞাসা করলেন, এখানে দাঁড়িয়ে কেন? জানো, এখনই তোমাকে পুলিশে দিতে পারি। লোকটার কাঁদো কাঁদো অবস্থা। জজ সাহেব তবুও সন্দেহমুক্ত হলেন না। জিজ্ঞাসা করলেন, তো কোর্টে এসেছো কেন? লোকটি উত্তর দিলে, সাক্ষী দিতে। জজ সাহেব সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলেন, কোন কেসে? বাদী বিবাদীর নাম কি? লোকটি আশ্চর্য হয়ে বললে, আগে যে কোনো কেসে স্যার, পার্টি পেলেই সাক্ষী দিতে পারি। জজ সাহেব কোনো রকমে হাসি চেপে এজলাসে চলে গেলেন। আলিপুরের সাক্ষীর কথায় জনৈক প্রখ্যাত হাস্যরসিক অভিনীত নকশায় সাক্ষী গড়গড়ি হাজরার কথা মনে পড়ে গেল। গড়গড়ি হাজরার পেশা সাক্ষ্যদান। সে বহুকালের ঘরের সাক্ষী, এবং তাকে জেরা করতে গিয়ে উকিলের যে বিপত্তি হয়েছিল শুনে এককালে খুব আনন্দ পেয়েছিলাম। গড়গড়ি হাজরার কথা মনে আসতেই হাসি চেপে রাখা শক্ত হয়ে উঠেছিল। আমাকে হাসতে দেখে সাহেব বললেন, আসলে সাক্ষীর বক্তব্যের ওপরেই সমস্ত মামলা নির্ভর করে, কিন্তু তারা যদি নির্ভরযোগ্য না হয় তাহলে জজের পক্ষে নিরংতক্তা ক্ষীরং গ্রহণ করা শক্ত হয়ে ওঠে। মিথ্যে সাক্ষ্যদান অবশ্য সব দেশেই কিছু না কিছু হয়, তবে এদেশে একটু বেশি। সামান্য অরেঞ্জ স্কোয়াশ তখনও গ্লাসের তলায় পড়েছিল। সেটা নিঃশেষ করে মুখ মুছতে মুছতে সাহেব বললেন, অবশ্য ফৌজদারি কেসে আসামিরাই যে শুধুমাত্র মিথ্যা সাক্ষী হাজির করে তা বললেও সত্যের অপলাপ হবে। উঁচু পুলিশ মহলে এই নিয়ে একটা পকেটমারের গল্প চালু আছে। পকেট মারার জন্য যখন তার 3 মাসের জেল হলো, তখন পকেটমার ম্যাজিস্ট্রেটকে বলেছিল, হুজুর পকেট মেরেছি সত্য কথা, কিন্তু রাত 11:30টার সময় নির্জন রাস্তায় পকেট মারলাম, অথচ পুলিশ 3 জন সাক্ষী হাজির করলে কি করে বুঝতে পারছি না। আমার হাসিতে ফেটে পড়বার মতো অবস্থা। একটু থেমে সাহেব বললেন, না, আলোচনা লঘু হয়ে যাচ্ছে। আমি আবার এমন সাক্ষীও দেখেছি যে প্রাণের মায়া করে না। অদ্ভুত সাহস। অনেকদিন হয়ে গিয়েছে, কিন্তু এখনো ভুলিনি তাকে। সাহেব বেশ গম্ভীর হয়ে উঠলেন। কে এসে? আমি জিজ্ঞাসা করলাম। নরেন মণ্ডলের কথা তোমাকে কি আগে বলিনি? না তো। তিনি আবার ঘড়ির দিকে চাইলেন। লাঞ্চে বসতে এখনো ঘন্টাখানেক দেরি। রৌদ্রটাও বেশ চড়ে উঠেছে। চলো ঘরের ভেতরে যাওয়া যাক। ঘরের ভেতর বসে তিনি আরম্ভ করলেন নরেন মণ্ডলের গল্প। সাহেবের ব্যারিস্টারি আরম্ভ করার কয়েক বছর পরের ঘটনা। মফস্বলের 2-1টা শহরে যাওয়া হলেও কলকাতার বাইরে বাংলাদেশের সঙ্গে তার তখনও বিশেষ পরিচয় হয়নি। তার ড্রাইভার প্রভাত মণ্ডলের বাড়ি বরিশাল। ধর্মে খ্রিস্টান হলেও গ্রামের চাষাবাদেই তাদের জীবিকা নির্বাহ হয়। একদিন দুপুরে সাহেব চেম্বারে কাজ করছিলেন। হঠাৎ প্রভাত এসে কাঁদতে শুরু করলো। আমার সর্বনাশ হয়ে গেছে। সাহেব উদ্বিগ্ন হয়ে পড়লেন। প্রভাতের কান্না থামিয়ে বহু কষ্টে যা জানা গেল তাতে চিন্তিত হয়ে পড়া খুবই স্বাভাবিক। বরিশালে প্রভাতদের পাশের গ্রামে কেবল হিন্দুদের বাস। হিন্দুরা নাকি তাদের দেখতে পারে না। শেষ পর্যন্ত হিন্দুরা দলবল নিয়ে তাদের আক্রমণ করে। আত্মরক্ষার জন্য বাধা দিতে গিয়ে অনেক হতাহত হয়। অথচ পুলিশ কেবল প্রভাতদের গ্রামের লোকদের গ্রেপ্তার করেছে, নরহত্যার ও দাঙ্গার অভিযোগে।
প্রভাত কান্নায় ভেঙে পড়ে। আমার কাকা, জ্যাঠা, নিজের ভাই সবার ফাঁসি হয়ে যাবে। আমরা যে খ্রিস্টান, হিন্দুরা কাউকে ছাড়বে না। ঘটনার গুরুত্ব বুঝতে পেরে অবশেষে প্রভাতকে সঙ্গে করে সাহেব বরিশালের শুক্তা গ্রামে রওনা হলেন। শুক্তা গ্রামকে বাইরের জগতের সঙ্গে সংযুক্ত রাখার জন্য আধুনিক যানবাহনের ব্যবস্থা নেই। স্টিমার ঘাট থেকে খাল বেয়ে নৌকা যোগে 5 মাইল যেতে হয়। সেখান থেকে পালকি একমাত্র বাহন। সাহেব বলছিলেন, ট্রেন থেকে বাংলাদেশের শস্য শ্যামল রূপ এর আগে দেখেছি সত্য, কিন্তু সে দেখা দূরের দেখা। শুক্তার পথে পালকি থেকে বাংলাদেশকে অতি নিকট থেকে দেখার প্রথম সুযোগ পেয়েছিলাম। চালচলনের চাকচিক্য না থাকলেও এক সরল নিরাভরণ স্নিগ্ধতা চারিদিকে ছড়িয়ে আছে। পালকি দূরে দূরে চলে, আমার অদ্ভুত লাগে। মনে হয় যেন বর্তমান থেকে ফিরে যাচ্ছে এক প্রাচীন যুগে। বেহারাদের অস্পষ্ট গোঙানি শুনতে পেলাম। ভয় পেয়ে থামতে বললাম। জিজ্ঞাসা করলাম, তোমরা বোধহয় খুব ক্লান্ত। তারা হাসতে থাকে। প্রভাত বলে, না সাহেব, ওরা মুখে অমন আওয়াজ করে, তাতে নাকি ওদের চলতে সুবিধা হয়। গ্রামাঞ্চলের দিবাবসান এই বিদেশিকে বহন করে পালকি চলেছে আলের ওপর দিয়ে। শুক্তা গ্রামের খুব কাছেই ডাক বাংলো। সেখানে যখন পালকি থামল, সূর্য তখন পৃথিবীর কাজ শেষ করে নিজের ঘরে ফিরে গিয়েছেন। দীর্ঘ ভ্রমণে সাহেবও ক্লান্ত, তাই সময় নষ্ট না করে সামান্য কিছু খেয়ে বিছানায় শুয়ে পড়লেন। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। একদল পোকা তাদের নাইট ক্লাবে কনসার্ট বাজাতে ব্যস্ত। ঘুম ভাঙল মোরগের অবিশ্রান্ত ডাকে। সূর্যের আলো যেন চারিদিকে ছড়িয়ে পড়েছে। সুপারি গাছগুলো যেন ঘুম থেকে উঠে রোদ পোয়াচ্ছে। বারান্দায় চেয়ারে বসে সাহেব দেখছিলেন, একটা লোক কোমরে গামছা বেঁধে তরতর করে খেজুর গাছের মাথায় উঠে গেল। সেখানে লাল রঙের মাটির পাত্র ঝুলছে। স্নানের ডাক পড়েছে। সাহেব ভেতরে চলে গেলেন। স্নানঘর থেকেই বেশ কিছু লোকের গলার শব্দ তিনি শুনতে পেলেন। বেরিয়ে এসে দেখলেন, শুক্তা গ্রামের অনেকেই দেখা করতে এসেছে। বাঙালি প্রথায় দুহাত তুলে নমস্কার জানিয়ে সাহেব সবার কাছে এসে দাঁড়ালেন। কয়েকজন ভয় দূরে সরে গেল। খুব কাছে গেলে বাচ্চা সাহেব চটে যান। 2-1 সঙ্গে ডাব এনেছে। কোকোনাট স্যার, ভেরি গুড, ভেরি সুইট। সাহেব হেসে বললেন, বোঝাতে হবে না, কলকাতায় অনেক ডাব খেয়েছি, বিলেতেও পাওয়া যায়। দলের কয়েকজনের ডাক পড়ল। সেদিনের ঘটনার বিবরণ তাদের মুখে সাহেব শুনতে চান। গ্রামের মোড়লদের চোখ বড় বড় হয়ে উঠল। আমরা নিরপরাধ, পাশের গায়ে হিন্দুদের বাস, সেখানে আমাদের ধীরেন 1 বিঘে জমি কেনে, কিন্তু হিন্দুরা আমাদের দেখতে পারে না। সকালে ধীরেনরা লাঙল দিতে যাবার পরেই ওরা দল বেঁধে তেড়ে আসে, বলে জমিতে নাকি চাষ করতে দেবে না। সঙ্গে তাদের লাঠি সোটা। মারামারিতে আমাদের অনেকে জখম হয়েছে, কিন্তু পরদিন পুলিশ গায়ের অর্ধেক লোককে চালান দিল। আমরা শুনলাম হিন্দুদের কে একজন নাকি খুন হয়েছে। হিন্দু পুলিশ সে তো আমাদের ধরবেই, কিন্তু আমরা কিছুই জানি না। আপনারা একদম কিছু জানেন না, সেটা কেমন করে সম্ভব? উপস্থিত সকলের সমস্বরে বলে উঠল, সত্যি আমরা নিরপরাধ, খ্রিস্টানদের এখানে কেউ দেখতে পারে না। সাহেব আবার বললেন, দেখুন, আপনাদের আত্মীয় স্বজন যারা হাজতে রয়েছেন, তাদের বাঁচাতে হলে আমাকে সবকিছু জানতে হবে। হিন্দুদের একজন খুন হয়েছে, অথচ আপনাদের হাতে কোনো অস্ত্র ছিল না, এটা কি করে বিশ্বাস করি? সবাই ভয়ে মুখ চাওয়াচাই করতে লাগলো। তারা যে কিছু চেপে রাখতে চেষ্টা করছে তা সাহেবের বুঝতে দেরি হলো না। সত্য কথা না বললে এ মামলায় আমি কিছুই করতে পারবো না। হিন্দুরা দল বেঁধে মারতে এলো, আপনারা নিরস্ত্র, অথচ আপনাদের একজনের মৃত্যু হলো। অবিশ্বাস্য। আসল ঘটনা আপনারা যদি না বলেন, আমি আর সময় নষ্ট করতে পারবো না। আজকেই কলকাতায় ফিরবো। ফিসফিস করে বাংলায় আলোচনা চলতে লাগলো। এমন সময় পেছনের একটা ছেলের দিকে সাহেবের নজর পড়ল। সে যেন সামনে আসতে চাইছে, অথচ লোকজন তাকে জোর করে ধরে রেখেছে, কিছুতেই এগোতে দিচ্ছে না। তৎক্ষণাৎ সাহেব ছেলেটিকে ডাকলেন। সে এবার লোকগুলোর হাত ছাড়িয়ে কাছে এসে দাঁড়ালো। পিছনের এক বৃদ্ধ হঠাৎ কান্নায় ভেঙে পড়ল। ছেলেটি একবার পেছন ফিরে আবার সামনের দিকে তাকালো। সুঠাম ইস্পাতের মতো চেহারা, বয়স বোধ হয় 18। উজ্জ্বল শ্যামবর্ণের দীর্ঘ শরীর যৌবন দীপ্তিতে পরিপূর্ণ। সবাইকে চলে যেতে বলে সাহেব ঘরে ঢুকে গেলেন। পেছনে ছেলেটা, নাম নরেন। সাহেব ঘরের দরজা বন্ধ করে দিলেন। 8 ঘন্টা পরে সাহেব দরজা খুলে নরেনের হাত ধরে বেরিয়ে এলেন। পারবে তো বলতে? সাহেব জিজ্ঞাসা করলেন। নিশ্চয়ই পারবো, সৎ কথা বলার সৎ সাহস আমি রাখি।
বুক ফুলিয়ে নরেন উত্তর দিলে, বাহ, এই তো স্পোর্টসম্যানের মতো কথা। ছেলেটি নমস্কার করে সামনের দিকে পা বাড়ালো। কি যেন ভাবলেন সাহেব, ডাকলেন, নরেন, নরেন শুনে যাও। নরেন আবার ফিরে এলো। তিনি বললেন, তোমাকে শেষবারের মতো জিজ্ঞাসা করে নিচ্ছি, কোর্টে গিয়ে পিছিয়ে আসবে না তো? নরেন বোধহয় সামান্য বিরক্ত হলো। বললে, আমি যে মুগুর দিয়ে ব্যায়াম করি সেটা ছুঁয়ে বলতে পারি, পিছিয়ে আসবো না। পিঠে স্নেহ ভরে একটা চাপড় দিয়ে সাহেব বললেন, কিন্তু মনে থাকে যেন, স্বেচ্ছায় তুমি এই পথে এসেছো, সমস্ত বিপদ জেনেই তুমি মত দিয়েছ, সেটা তোমাকে মনে করিয়ে দেওয়া আমার কর্তব্য। যা সত্য তা বলার স্পর্ধা আমি রাখি, তাতে যা হয় হবে। নরেন বুক ফুলিয়ে বললে। শ্রদ্ধা ও বিস্ময়ে সাহেবের চোখ দুটো বড় বড় হয়ে উঠল। নরেনকে বললেন, কিন্তু খুব সাবধান, এখন যেন ঘুণাক্ষরেও কিছু প্রকাশ না হয়, তাহলে সমস্ত উদ্দেশ্য পণ্ড হয়ে যাবে, কেউ যেন কিছু জানতে না পারে। নরেন সম্মতিসূচক ঘাড় নেড়ে বিদায় নিল। কিছুদিন পরের ঘটনা। বরিশাল কোর্টে তিল ধারণের স্থান নেই। কলকাতা থেকে ব্যারিস্টার এসেছেন। ভয়ঙ্কর মামলা, সমস্ত শহরে চাঞ্চল্য। সবাই দেখতে চায় ব্যারিস্টাররা কেমন করে কেস করে। কাঠগড়ায় 17 জন আসামি, ঘোরতর অপরাধে অভিযুক্ত। অভিযোগ প্রমাণিত হলে যাবজ্জীবন কারাদণ্ড নিশ্চিত। পাবলিক প্রসিকিউটর রজত সেন মামলার উদ্বোধন করলেন। পুলিশের ঘোরতর অভিযোগ, সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা। গত 10ই জানুয়ারি শুক্তা গ্রামের একদল খ্রিস্টান দলবদ্ধভাবে পাশের গ্রামের একটা অসহায় হিন্দু পরিবারকে আক্রমণ করে। আসামিদের হাতে ছিল তীক্ষ্ণ ও বিপজ্জনক অস্ত্রশস্ত্র। হিন্দু এবং খ্রিস্টান পরিবারদের মধ্যে মনোমালিন্য অনেক দিনের। এই ঘটনার পূর্বে খ্রিস্টানদের মধ্যে বহু গোপন বৈঠকের সংবাদ পুলিশের জ্ঞাত। তাদের অধিকাংশ কার্যকলাপই রাতের আধারে। হিন্দুদের বাড়ির কর্তা যখন বাধা দিতে এসে নিহত হন, বাড়িতে তখন শুধু স্ত্রীলোকেরা ছিলেন। তাদেরই একজন শুধু আওয়াজ শুনে ঘটনাস্থলে বেরিয়ে আসেন। এই নৃশংস হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শিনী সেই ভদ্রমহিলাটিকেও সরকার সাক্ষ্য দেবার সময় আহ্বান করেন। ভারতীয় দণ্ডবিধি অমুক অমুক ধারায় 1, 3 এবং 7 নম্বর আসামি অভিযুক্ত। ভারতীয় দণ্ডবিধির অমুক ধারার অমুক উপধারায় 4, 6, 12 এবং 14 নম্বর আসামি অভিযুক্ত। এমন করে রজত সেন 17 জন আসামির বিরুদ্ধে তার অভিযোগ পাঠ করে গেলেন। বক্তৃতায় জ্যোতি পড়ল। জজ সাহেব চোখের চশমা নামিয়ে নথিপত্রের দিকে নজর দিলেন। জুরিরা সামনের কাগজপত্রে কি যেন লিখছেন। জজ সাহেব একে একে প্রত্যেক আসামিকে সম্বোধন করলেন। তোমাদের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে সে সম্বন্ধে কিছু বলার আছে তোমাদের? ধীরে ধীরে সবাই বললে, ধর্মাবতার অভিযোগ মিথ্যা, আমরা নিরপরাধ। সাক্ষ্য শুরু হলো। অনেক সাক্ষী। কেউ কেউ খ্রিস্টানদের সাম্প্রদায়িক মনোভাবের প্রমাণে তার অভিজ্ঞতা বর্ণনা করল। কেউ হত্যাকাণ্ডের পর ঘটনাস্থলের বর্ণনা দিল। দূর থেকে তারা একটা দলকে পালাতে দেখেছে। তাদের মুখ চেনা সম্ভব হলো না, তবে তারা শুক্তা গ্রামের দিকে পালায়। ডাক্তার সাক্ষ্য দিলেন, কোনো গুরুভাব অস্ত্রের আঘাতেই অঘোর রায়ের মৃত্যু হয়েছে। আঘাতের কয়েক মিনিটের মধ্যেই তার মৃত্যু হয়েছিল বলে তিনি মনে করেন। তবে দেহের অন্যান্য অংশেও সামান্য আঘাতের চিহ্ন ছিল। আরো অনেক সাক্ষী কাঠগড়ায় এলো। ঈশ্বরের নামে শপথ করে তাদের বক্তব্য জজ সাহেবকে শোনাল। এবারে প্রত্যক্ষদর্শিনীর সাক্ষ্য। পাবলিক প্রসিকিউটর রজত সেন জানালেন, ধর্মাবতার, এবারে এই ঘটনার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সাক্ষীকে আপনার সম্মুখে হাজির করব। রাইমণি দেবী কাঠগড়ায় দাঁড়ালেন। তার দেহের কিছুই দেখা যায় না। টানা ঘোমটা, যেন একটা শাড়ি ধীরে ধীরে হাঁটতে হাঁটতে সবার চোখের সামনে এসে দাঁড়ালো। রাইমণি দেবীর ভয়ানক লজ্জা। অনেক প্রশ্নের উত্তর না দিয়েই চুপ করে দাঁড়িয়ে থাকেন। আবার সাধতে হয়। তখন আস্তে আস্তে উত্তর দেন। প্রশ্ন মনোপুত না হলে তার মাথাটা নড়ে ওঠে। চুরির ঠেনঠেনে আওয়াজ হয়। রজত সেনের প্রশ্ন পর্বের পরে সাহেব উঠলেন। জেরা করতে হবে। একজন ইন্টারপ্রেটার সাহেবের প্রশ্ন বাংলা করে সাক্ষীকে শোনান এবং তার উত্তর ইংরেজিতে জজ সাহেবকে বলেন। রাইমণি দেবী, মৃত অঘোর রায় আপনার কে? সাহেব জিজ্ঞাসা করলেন। উত্তর, আমার ভাসুর। আপনার বয়স কত? চুরির ঠেনঠেনে আওয়াজ হয়। মাথাটা নড়ে ওঠে। ইন্টারপ্রেটার বলেন, ধর্মাবতার, উনি লজ্জা পেয়েছেন, উত্তর দিতে চাইছেন না। আবার প্রশ্ন, রাইমণি দেবী, আপনার বয়স কত? আবার চুরির ঠেনঠেনি। তবে উত্তর এলো, অনেক। এই দাঙ্গা যখন ঘটে তখন আপনি কি করছিলেন? মুড়ি ভাজছিলাম।
তখন সময় কত? আমাদের বাড়িতে ঘড়ি নেই। তবু আন্দাজ? সূর্য ওঠার ঘণ্টাখানেক পরে। রাইমনি দেবী ক্রমশ বললেন। ভয়ানক আওয়াজ শুনে তিনি বাইরে ছুটে আসেন। 70-80 জন লোক পাগলের মতো তাদের পাশের জমির দিকে ছুটে আসছে। হাতে তাদের কত রকমের যন্ত্র, লাঠিসোঁটা তো আছেই। একসঙ্গে তাদের দেখেছেন, তাই সকলকে চিনে রাখা সম্ভব হয়নি। তবে যারা কাছাকাছি ছিল, রাইমনি তাদের মুখ ভোলেননি। ওই যে 6 নম্বর আসামি, ওই আমার ভাসুরের হাত চেপে ধরে। 4 নম্বর আসামি তখন চুলের মুঠিতে হাত দেয়। 3 নম্বর তখন লাঠি ঘুরিয়ে নাচছিল। 2 নম্বর তার মুখে ঘুষি মারতে থাকে। এসব রাইমনি দেবীর ছবির মতো মনে আছে। তারপর কোথা থেকে 1 নম্বর আসামি তীরের মতো ছুটে এলো। তার হাতে এক অদ্ভুত যন্ত্র। রাইমনি দেবী তার নাম জানেন না। সবাইকে সরিয়ে দিয়ে দুরন্ত পশুর মতো সেই যন্ত্রটা দিয়ে 1 নম্বর আসামি আমার ভাসুরকে। রাইমনি দেবী আর বলতে পারলেন না। কান্নার শব্দ শাড়ির আবরণ ভেদ করে কোট ঘরে ছড়িয়ে পড়ল। রাইমনি দেবী, এবার আপনার সামনে একটা ছেলেকে হাজির করব। কোর্টের মধ্যে নরেনকে দেখা গেল। সে কাঠকড়ার খুব কাছে রাইমনি দেবীর সামনে এসে দাঁড়ালো। ছেলেটাকে ভালো করে দেখুন, চেনেন কিনা। ঘোমটার ফাঁক দিয়ে একটা তীব্র দৃষ্টি নয়নের ওপর এসে পড়ল। কিছুক্ষণ নীরবতা। না, একে কখনো দেখিনি। খুব ভালো করে দেখুন, সেদিন ঘটনাস্থলে ছেলেটিকে দেখেছিলেন কিনা। না, দেখিনি। রাইমনি দেবী দৃঢ়ভাবে জবাব দিলেন। সরকার পক্ষের সাক্ষ্য এখানেই শেষ। লাঞ্চের পরে সাহেব উঠলেন, বললেন, ধর্মাবতার, আমি মাত্র একটা সাক্ষী উপস্থিত করব। জজ সাহেব চমকে উঠলেন। সরকার পক্ষে যেখানে 25 জন সাক্ষী, সেখানে আপনার মাত্র একজন। তিনি বিশ্বাস করতে পারছেন না। ইওর অনার, সাক্ষ্য গ্রহণের পূর্বে কয়েকটা কথা বলা প্রয়োজন। আমার সাক্ষীর বক্তব্য শুনে অনেকেই চমকিত হতে পারেন। তার বক্তব্য অবিশ্বাস্য বলে অনেকের সন্দেহ হতে পারে। এই মামলার সত্য উদ্ধারের জন্য প্রথম থেকেই আমি আগ্রহী, কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সবসময় প্রকৃত সত্যের প্রতি আমরা যথার্থ সম্মান প্রদর্শন করি না। এদেশের বিচারকদের পক্ষে তাই প্রকৃত সত্যকে মিথ্যা এবং অতিভাষণের খাত থেকে মুক্ত করা বেশ কঠিন হয়ে দাঁড়ায়। একটি বিশেষ পক্ষের হয়ে এখানে উপস্থিত হলেও আমি বিচারকের সেই কঠিন কর্তব্যের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল। নরেন কাঠকড়ায় দাঁড়ালো। তার দৃষ্টি কঠিন, মুখাবয় ভয়লেশহীন। নরেন, এই হত্যাকাণ্ড সম্বন্ধে তুমি কি জানো? এই হত্যার জন্য আমি নিজে দায়ী। আমি হত্যাকারী। ঘরে যেন বাজ পড়ল। জজ সাহেব চমকে উঠলেন। জুরিদের ফোরম্যান নিজেদের অজান্তেই বলে উঠলেন, হ্যাঁ? রজত সেন কিংকর্তব্য বিমূঢ়। হ্যাঁ, আমি খুন করেছি। সেদিন খুব সকালে আমার 2 কাকার সঙ্গে হিন্দুদের গায়ে আমাদের নতুন জমিতে লাঙল দিতে যাই। আমি নিজে চাষ করি না, শুধু শখ করে কাকাদের সঙ্গে গিয়েছিলাম। সকালে খোলা জায়গায় ব্যায়াম করা আমার অনেক দিনের অভ্যাস। জমিতে এসে ছোট কাকা লাঙল ধরলেন, মেজ কাকা হুকা টানতে লাগলেন। আমি একটু দূরে মুগুর ভাজছিলাম। কিছুক্ষণ পরে মেজ কাকা লাঙল ধরলেন। এবার ছোট কাকার বিশ্রাম। জমির লাগোয়া যাদের বাড়ি, সেই অঘোররায় ছুটে এলেন। জমিতে লাঙল চালানোয় তার আপত্তি। এ জমির জন্য নাকি তিনি আগেই বায়না দিয়েছিলেন। ছোট কাকা মানতে রাজি নন। টাকা দিয়ে তিনি জমি কিনেছেন। কে আগে বায়না করেছিল তাতে মাথা ঘামানোর প্রয়োজন কি? ক্রমশ বচসা বেড়ে উঠল। অঘোররায় হঠাৎ ছোট কাকার পেটে সজোরে লাথি মারলেন। ছোট কাকার চিৎকারে আমি দ্রুত বেগে ছুটে এলাম। অঘোররায় তখন ছোট কাকার বুকের ওপরে বসে তার গলা টিপে ধরার চেষ্টা করছিলেন। আমি আর সহ্য করতে পারলাম না। দুরন্ত রাগে কখন যে ডান হাতের মুগুরটা অঘোররায়ের মাথায় বসিয়ে দিলাম নিজেই জানি না। অঘোররায় মাটিতে শুয়ে পড়লে সম্বিত ফিরে পেলাম। এ কি করলাম? অঘোররায়ের মাথা ফেটে রক্তের নদী বইছে, দেহ নিশ্চল। লাঙল নিয়ে আমরা 3 জনে দ্রুত বেগে পালালাম। তারপর পুলিশের অনুসন্ধান। আমাদের গ্রামের প্রায় সবাইকেই তারা হাজতে নিয়ে যায়। শুধু আমি কেমন করে যেন বাদ পড়ে যাই। আমি তখন পাশের গ্রামের বোনের বাড়িতে ছিলাম। কোর্টঘর নিস্তব্ধ। স্বেচ্ছা প্রণোদিত হয়ে হত্যাপরাধ শিকার এর আগে কেউ দেখেনি। ছেলেটির আইনের হাতে পরিণামের কথা কল্পনা করে অনেকেই শিউরে উঠল।
আরে কতই বা বয়স। সাহেব আবার দাঁড়ালেন। ধর্মাবতার, আমি আর কোনো সাক্ষী উপস্থিত করব না। আসামি পক্ষের মামলা এখানেই শেষ। জজ জুরিদের দিকে তাকালেন। ধীরে ধীরে মামলার খুঁটিনাটি ব্যাখ্যা করার কর্তব্য তারই। দোষী নির্দোষ নির্ধারণের ভার জুরিদের। রুদ্ধদ্বার আলোচনার জন্য জুরিরা কোর্টঘর ত্যাগ করলেন। অধীর আগ্রহে সকলে প্রতীক্ষা করছে। জুরিদের কত দেরি হবে কে জানে, কিন্তু বেশি দেরি হলো না, মাত্র 5 মিনিট। জুরিরা ফিরে এসেছেন। জুরিদের ফোরম্যান উঠে দাঁড়ালেন। মিস্টার ফোরম্যান and gentlemen of the jury, have you come to a decision? Yes, your honor. Not guilty. আসামিরা মুক্ত। কোর্টঘরের বাইরে শুক্তা গ্রামের অনেকে ভিড় করে দাঁড়িয়ে রয়েছে। সবার মুখে হাসি। গম্ভীর মুখ নরেনও তার মধ্যে রয়েছে। সাহেব তার পিঠে হাত রেখে বললেন, তুমি আমাদের হিরো। সত্য কথা বলবার এমন সৎসাহস আমি কখনো দেখিনি। তোমার জন্যই এতগুলো নিরপরাধ লোকের মুক্তি হলো। কিন্তু সবার মুখ হঠাৎ আবার কালো হয়ে উঠল। নরেনের বাবা কাঁদছেন। কাঁদতে কাঁদতে বললেন, কিন্তু আমার যে সর্বনাশ হয়ে গেল, নরেনের তো ফাঁসি হয়ে যাবে। সাহেব হাসলেন। নরেনের বাবাকে বললেন, আমাদের সৌভাগ্য যে আপনার ছেলে হত্যাকাণ্ডের দিন পুলিশের হাতে ধরা পড়েনি। কিন্তু আর বিশেষ ভয় নেই। আপনার ছেলেকে এখন পুলিশে ধরেও কিছু করতে পারবে না, কেননা কেবল আদালতে নরেনের স্বীকারোক্তির ওপর নির্ভর করে শাস্তিবিধান আইনসঙ্গত নয়। তার জন্য আরো সাক্ষ্যের প্রয়োজন। কিন্তু এক্ষেত্রে পুলিশ সাক্ষী পাবে কোথায়? এই ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী রায়মণি দেবী তো আদালতকে বলেই দিয়েছেন যে নরেনকে তিনি ঘটনাস্থলে দেখেননি। নরেনের বিরুদ্ধে নতুন কেসে তিনি তো আবার বলতে পারেন না যে নরেনকে তিনি দেখেছেন। সুতরাং ঘড়ির দিকে তাকালেন সাহেব। বললেন, চলো এবারে মধ্যাহ্ন ভোজন পর্বটা শেষ করা যাক। আমি জিজ্ঞাসা করলাম, পুলিশ নরেনকে তারপরে কি করলো? সাহেব বললেন, আমরা কয়েক মাস অপেক্ষা করলাম, কিন্তু পুলিশ কিছু করতে সাহস করলো না। সবচেয়ে মজার ব্যাপার কি জানো? কলকাতার তখনকার পুলিশ কমিশনারকে আমি একদিন এই গল্পটা শুনিয়েছিলাম। বলেছিলাম, এইরকম সাহসী ছেলে যে ফাঁসি কাঠের ভয় না করে কোর্টে সত্য কথা বলতে পারে, তাকে পুলিশ বাহিনীতে নেওয়া উচিত। তিনি আমার কথা রেখেছিলেন। নরেন পুলিশে কাজ করে। বেশ লম্বা একটা ছুটি, 6 মাসের কিছু বেশি। পূজার আগেই হাইকোর্ট বন্ধ হয়ে যাবে। হঠাৎ যেন জাদুকরের মন্ত্রে ঘুমিয়ে পড়বে ওল্ড পোস্ট অফিস স্ট্রিট। রাস্তায় একজন লোকও দেখা যাবে না। চায়ের দোকানগুলোও মাসখানেকের জন্য ছাপ বন্ধ করে দেবে। টেম্পল চেম্বারের একতলার পানওয়ালাও দোকান বন্ধ করে তার লাল রঙের টিনের সুটকেসে বউয়ের শাড়ি, ছেলের ইজের ও জামা, একটা গন্ধ তেল এবং চিত্রতারকাদের প্রিয় সৌন্দর্য সাবান বোঝাই করবে। তারপর সোজা চলে যাবে হাওড়া স্টেশন। ঝিমিয়ে পড়বে টেম্পল চেম্বার। একজন বাদে লিফটম্যানরাও ছুটি পেয়ে যাবে। হাইকোর্টেও 2 জন বাদে অন্য জজদের ছুটি। তারাও ছুটবেন দূর দূরান্তে নতুন বায়ু সেবনের লোভে। যে 2 জন জজ কলকাতায় পড়ে থাকেন তাদের নাম ভ্যাকেশন জজ। কলকাতায় দুর্গাপূজা দেখেই তাদের সন্তুষ্ট থাকতে হবে। জরুরি কেসগুলো বিচারের দায়িত্ব তাদের। জরুরি না হলে কিন্তু তারা কেস ধরবেন না। কেউ এসে বলবে, ধর্মাবতার, অমুক বাড়িটা আমার অমুক আত্মীয় বেআইনিভাবে ভাঙতে আরম্ভ করেছে, কিন্তু আসলে বাড়িটা ওর একার নয়। জজ সাহেব বলবেন, ঠিক আছে, হাইকোর্ট খুললে 2 পক্ষের মতামত শোনা হবে। এখন বাড়িটা বন্ধ থাক, ইনজাংশন দিলাম। ছুটির আগে বেজায় কাজ সবার। বাবুরা 3 রাত ছুটোছুটি করছেন। সাহেবরা অ্যাটর্নির বিল পাঠিয়েছেন, সেসব আদায় করতে হচ্ছে। সারা বছরের হিসাব চুকিয়ে দেওয়া হয় এই সময়। অ্যাটর্নি অফিসে সন্ধ্যার পরও কাজ হচ্ছে। টাইপিস্টরা রাত 8টা পর্যন্ত বিল তৈরি করছে। ক্লায়েন্টের কাছে তাড়াতাড়ি বিল পাঠাতে হবে। নাকে চশমা লাগিয়ে বিলবাবু বিলে চেক দিয়ে যাচ্ছেন। কদিন অফিসের খরচায় 4খানা কচুরি, 1 আনার আলুর দম এবং একটা দানাদার বরাদ্দ। তাছাড়া চা তো আছেই। অ্যাটর্নি অফিসে বিলবাবুর খাতির সবচেয়ে বেশি। অফিসের কাজকর্মের নারী নক্ষত্র তার জানা। কানে কলম গুজে টুলের ওপর অনেক সময় উবু হয়ে বসে তিনি বিড়ি ধরেন। টাইপিস্ট চক্রবর্তীকে কাছে ডেকে বলবেন, চক্রবর্তী, কাজে যে বড্ড আঠা দেখছি, একটা বিড়ি খেয়ে নাও। চক্রবর্তী বলে, এই তো দাদা, অরিজিনেটিং সামসটা আজকে এনগ্রস করে রাখতেই হবে, কাল সকালে ফাইল হবে। তা 12 আনা মেরে দিয়েছি। আচ্ছা থাক, বাকি 4 আনা একটু জিরেন দিয়েই করা যাবে। পকেট থেকে পুরনো টাইপরাইটারের রিবনের একটা কৌটা থেকে চক্রবর্তী বিড়ি বার করে ধরায়।
তারপর চেয়ারটা একটু বিলবাবুর দিকে বেঁকিয়ে নিয়ে বলে, কিরকম হালচাল বুঝছেন দাদা? ঠোঁট দুমড়ে হতাশার ভাব করে বিলবাবু বললেন, আর ভায়া, এবারে মাত্র 15,000 টাকার বিল। গত বছর 20,000 হয়েছিল, তার আগের বছর তো 22,000। চক্রবর্তী বললে, জেনারেল মার্কেটটাই খারাপ দাদা, খেতে পেলে তো সব লোকই কেস করবে। বিলবাবু রাজকেষ্ট হাজরা একমত হলেন না, একটু রেগে গিয়ে বললেন, কচু জানো তুমি, এ শালা এমন জিনিস যে খেতে না পেলেও লোকে কেস করবে। 10 নম্বরের এপি বাসু কোম্পানি কত বিল করেছে জানো? 1,25,000। 1,25,000? আগে হ্যাঁ, আমাদের মতো চুনোপুটি দিয়ে ওরা কারবার করে না। বড় বড় রাজা মহারাজা মারোয়াড়ি ওদের ক্লায়েন্ট। কেন, আমাদেরও তো সোহনলালজি রয়েছেন, 2টো তেল কলের মালিক। চক্রবর্তী নিজের আপিসের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্যই বেশ উদ্গ্রীব হয়ে বলল, ওদের রামদাস হরিনাম তোমার 10টা সোহনলালকে কিনে রাখতে পারে। সোহনলাল আবার একটা পার্টি নাকি, প্রতিবার বিল কমানোর জন্য লেখে। আর ওদের পাটকল চিনিকলের মালিকরা বিল কখনো উল্টিয়েও দেখে, সঙ্গে সঙ্গে চেক পাঠিয়ে দেয়। বলেন কি? চক্রবর্তীর কথায় বোধহয় সামান্য অবিশ্বাসের ভঙ্গি মেশানো ছিল, কেননা রাজকেষ্টবাবু বেশ রাগত স্বরে বললেন, বাবু, এসব পরের মুখের ঝাল খাওয়া খবর নয়। আমার ভাইরা ভাই ছেনো সামন্ত, ওখানকার কোর্ট ক্লার্ক। এবার অবিশ্বাসের আর কিছুই রইল না। চক্রবর্তী বললে, ও সব যাক দাদা, এবারের বোনাসের হাওয়াটা কিরকম বুঝছেন? আর কটা দিনই বা আছে? বোনাসের খবরে অন্য যারা এতক্ষণ কাজ করছিল তারাও কাজ বন্ধ করে রাজকেষ্টবাবুর মুখের দিকে তাকিয়ে রইল। রাজকেষ্টবাবু বললেন, এবার কিন্তু 1 মাসের হচ্ছে না। বড় মেজ ও ছোট কর্তার মধ্যে আলোচনা হচ্ছিল সেদিন। ছোটবাবু বললেন, ঢালা 25 টাকা করে প্রত্যেককে দেওয়া হবে, 1 মাসের দেওয়া হবে না। বড় কর্তা তবু একবার বলেছিলেন, অন্তত 3 সপ্তাহের মাইনে দাও। তা ছোট ও মেজ কর্তা তাতেও রাজি হলেন না। সকলের মুখে যেন কালি ছিটিয়ে দিয়ে গেল। কোর্ট ক্লার্ক হরিসত্য একটা অশ্লীল গালি দিয়ে বললে, শালা 25 টাকায় মাগের একটা শাড়িও হবে না। বড় কর্তার তবু প্রাণটা ভালো, কিন্তু ওই কেমন একটা মিনমিনে স্বভাব, ছোট ভাইদের কথার উপরে কথা বলবে না। রাজকেষ্টবাবু এবার একটু মালিকের পক্ষে ঝুঁকে কথা বললেন, আরে বাবু, দেবেই বা কি করে? শুনলে তো, 15,000 টাকার বিল। এর মধ্যে 11,000 তো আউট অফ দ্য পকেট খরচা, 10,000 তো ব্যারিস্টারেরই পকেটে যাবে। রাজকেষ্টবাবু আবার একটু জোর দিয়ে বললেন, অশোক দাশগুপ্ত তো অলরেডি 6,000 টাকার বিল পাঠিয়েছে, ওখানে তো 1 পয়সাও কমানো যাবে না। ওর বাবুরই বা কি তেজ, 1 মিনিট দেরি হলেই বলবে, আমার সময় নষ্ট হচ্ছে, অন্য কাজ আছে। সকলের রাগটা শেষ পর্যন্ত ব্যারিস্টারের ওপর গিয়ে পড়ল। এবারে বোনাস না পাওয়ার জন্য যেন ব্যারিস্টারেরাই দায়ী। এদিকে বাবুদের বেঞ্চিতেও জোর আলোচনা চলছে। 2-1 বাবু গালিগালাজে অ্যাটর্নির আদ্যশ্রাদ্ধ করছেন। টাকা আদায় করা ঝকমারি কাজ, তাগাদা দিয়ে তো জুতোর হাফ সোল হয়ে গেল, অথচ টাকা আদায়ের নাম নেই। একজন বললে, সামনে পুজো, অথচ 1 পয়সা তৌরি পাচ্ছি না। 6 নম্বরে মিত্রের কাছে অনেকগুলো টাকা পাবার কথা ছিল। বেটা এখন বলে, দাঁড়ান মশাই, আপনার সাহেবের বিলটা আগে মেটাই, আপনারটা বড়দিনের সময় দেওয়া যাবে। তারপরে আলোচনা আরম্ভ হলো আগামী ছুটিতে কে কোথায় যাবে। হারুবাবু বললেন, আমার সাহেব এবার শিলং যাচ্ছেন। অর্জুনবাবু বললেন, আমার সাহেব আরো দূরে, মুসৌরি। ভবানীবাবু বললেন, আমার সাহেব আরো দূরে, কাশ্মীর যাচ্ছেন। কিন্তু সবাইকে হারিয়ে দিলেন অশোক দাশগুপ্তের বাবু। আমার সাহেব এবার শ্বশুর বাড়ি যাচ্ছেন, বছরখানেক যাওয়া হয়নি। ছুটি হওয়ার আগের দিনই বোম্বাই চলে যাচ্ছেন, ওখান থেকে জাহাজ ধরবেন, অবশ্য ফিরবেন উড়োজাহাজে। অশোক দাশগুপ্তের বাবুর শ্বশুর বাড়ি যে বিলেতে সবাই জানে। অর্জুনবাবু আরো লোভ সামলাতে পারলেন না, বললেন, তা তোমার সাহেব মাইরি দেখে দেখে একেবারে ভালো জায়গায় শ্বশুর বাড়ি করেছেন, বিলেতের মতো জায়গায় শ্বশুরের ঘাড়ে গিয়ে থাকবেন। বাগচি সাহেবেরও শ্বশুর বাড়ি বিলেতে। তার বাবু সুনীল বললে, না হে না, বিলিতি শ্বশুররা জামাইদের বিশেষ খাতির করে না। এই তো আমার সাহেবের শাশুড়ি প্রায় চিঠি লেখে, কিন্তু কখনো জামাই ষষ্ঠীতে নেমন্তন্ন করেছে? হাহা করে হেসে উঠল সবাই। তারপর একজন জিজ্ঞাসা করলে, আমাদের সাহেবরা তো হিল্লি দিল্লি যাচ্ছে, কিন্তু আমরা যাচ্ছি কোথায়? অর্জুনবাবু বললেন, আমি যাচ্ছি ডোম জুড়ে, অনেকদিন দেশে ঘরে যাওয়া হয়নি। তা হারু কোথায় যাবে?
তুমি তো হাজরা সাহেবের কাছ থেকে 1 মাসের বোনাস বাগিয়েছো। হারুবাবু একটু সংকুচিত হয়ে বললেন, জিজ্ঞাসা করে লজ্জা দিচ্ছ কেন? সবই তো জানো, আমার ওয়াইফ যে কোনো মোমেন্টে চাইল্ড এক্সপেক্ট করছে। আর ভাই, তাছাড়া যা দেনা বাঁধিয়ে রেখেছি তার উপর আবার কটা মাস তহুরি মিলবে না। শোকাদা এতক্ষণ চুপ করে বসেছিলেন, একটু কাব্য করে বললেন, মহাকালের মাপকাঠিতে এই 2.5 মাস তো বিন্দু মাত্র। আমি কোথাও যাব না, কাসুন্দেতেই পড়ে থাকবো, আর ওই পাড়ার রামকৃষ্ণ আশ্রমের দুর্গাপূজা দেখব। যাক, অনেকদিন পরে আবার সব দেখা হবে। কেউ কারোর অপরাধ নিও না, সব ভুলে খোলা মনে চলে চলো। সাহেব যাচ্ছেন রানীক্ষেত। প্রতিবার ছুটির সময় তিনি রানীক্ষেত যাবেনই। হিমালয়ের অন্যতম শ্রেষ্ঠ এই শৈলাবাসে তার একটা বাংলো আছে। রানীক্ষেতের অজস্র গল্প শুনেছি তার মুখে। প্রাকৃতিক সৌন্দর্যে সুইজারল্যান্ডকেও নাকি হার মানায়। তাই হঠাৎ যখন সাহেব বললেন, চলো রানীক্ষেত দেখে আসবে, তখন আনন্দে কথাটা বিশ্বাস হচ্ছিল না। সাহেব বললেন, পুরো ছুটি না থাকো, অন্তত কয়েকটা সপ্তাহ সেখানে কাটিয়ে আসবে। আমারও সুবিধা হবে, তুমি থাকলে কিছু কাজ করতে পারবো। শেষ হলো আজকের পর্ব। আপনাদের যদি আমার গল্প পাঠ ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। যারা গল্পন্যাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবেন। এতে করে আমি কোনো নতুন গল্প বা উপন্যাস আপলোড করলেই আপনারা তার নোটিফিকেশন পাবেন। সকলে সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন এই কামনায় আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি।